জায়ানের কথাগুলো শুনে অরিন তার ভুল বুঝল। সে কিছু বলার পূর্বে জায়ান পুনরায় বলল, গোলুর মালিকের সামনে যা তা ভাষার প্রয়োগ করবেন না। মালিকের মাথার ফিউজে গন্ডগোল বাঁধলে আপনার লাইফে আমৃত্যুর সমাধান খুঁজে না পাওয়ার মতো বিরাট গন্ডগোল বাঁধাতে 2 সেকেন্ডও সময় নিবে না সে। অরিন কিছু বলতে নিলে জায়ান আবারও বলে, চরিত্রহীন সম্বোধন করার শাস্তিটা মুলতবি রইল। জায়ান গোলুইকে নিয়ে এগিয়ে চলল লিফটের দিকে। অরিন কিছুই বলতে পারল না। মনের কোণে জমল তিক্ত অভিজ্ঞতার রেশ। দরজা বন্ধ করে পেছনে ফিরতেই দেখল ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অরিন বিষণ্ণ কণ্ঠে বলল, তোর আবার কি হলো? ইরা কাঁদো কাঁদো গলায় বলল, সম্পর্ক বদলে গেলে একটি পলকে হবু সাইয়া যে ভাইয়া হয়ে গেল রে। আমার হওয়ার কথা ছিল ওনার ঘরোয়ালি, উনি হলেন দুলা ভাই, আমি হয়ে গেলাম শালি। অরিন রেগে মেগে বলল, তোর আজগুবি কথা বন্ধ কর ইরা, দোহাই লাগে, আমি জাস্ট ফেড আপ। একটা মানুষ দিনে কত আকাম করতে পারে? আমি দিনকে দিন এলিয়েন হওয়ার লিমিট পার করেও যাচ্ছি। অরিন বিমর্ষ হয়ে নিজের ঘরের দিকে গেল। ইরা থম মেরে বসে থেকে হতাশ কণ্ঠে বলল, আমার সন্দেহ কখনোই বৃথা যায় না বান্ধবী। শেহজাদ তৌসিফ ইজ গোয়িং টু বি মাই দুলা ব্রাদার অ্যান্ড ইয়োর পেয়ারে বিলাভড। অতীত বৃষ্টিস্নান গোধূলি। প্রায় বছর খানেক পেরিয়েছে অরিনদের সিন্ড্রেলা এম্পায়ারের শিফট হওয়ার। বিগত 1 বছরে অরিন জায়ানের সামনে পড়েছে হাতে গোনা 2-4 বার। 2 বার লিফটের একসাথে দেখা হলেও তাদের মধ্যে কোনোরূপ বাক্য বিনিময় হয়নি। এতে অরিনের ভীত মন খানিকটা শান্ত হয়েছে। তার মধ্যে জায়ান বেশিরভাগ সময়ই দেশের বাহিরে ছিল বিধায় অরিন নিশ্চিন্ত ছিল। বিগত 1 বছরে অরিনের মাঝে এসেছে আমূল পরিবর্তন। দায়িত্ব জ্ঞানহীন মেয়েটা এখন দায়িত্ব সামলাতে শিখে গেছে। সে এখন উড়ন্ত পাখির ন্যায় ডানা মেলে আকাশে উঠছে। ভার্সিটির ক্লাস, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, শখের বসে টুকটাক গান রেকর্ড করা, সব মিলিয়ে সময়কার খুবই সুন্দর যাচ্ছে অরিনের। তবে মাঝে সাঝে অরিনের মনের কোণে এক বর্বর পুরুষের চিহ্ন উকি দেয়। সে আর কেউ নয় বরং জায়ান। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয় অরিন। মনের অবাধ্য দুষ্টুমিগুলোকে অহেতুক ভাবনা হিসেবে উড়িয়ে দেয়। আচমকা অরিনের মাথায় ফটোগ্রাফির ভূত চাপে। যেই ভাবা সেই কাজ। বাড়ির মালিকের বউকে পটিয়ে তার থেকে পারমিশন নিয়ে নেয় অরিন। বৃষ্টিস্নান গোধূলিতে ছাদের মুক্ত আকাশের নিচে বৃষ্টি বিলাসের শখটা বেচারি কিছুতেই দমাতে পারছিল না। গায়ে স্কার্ট ব্লু কালারের শিফনের শাড়ি জড়িয়ে ছুটল ফুলে ফুলে সজ্জিত ছাদের দিকে। হাতের ওয়াটারপ্রুফ ফোনটা এক সাইডে রেখে 2 হাত মেলে পরণ করে নিতে লাগলো আষাঢ়ের আসন্ন প্রথম বৃষ্টি কন্যাগুলো। ছাদের দরজায় দাঁড়িয়ে থাকা জায়ান তার বৃষ্টিসিদ্ধ কায়া দেখে ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে সেদিকটায় খেয়াল নেই অরিনের। সে ব্যস্ত বৃষ্টিস্নান প্রহরকে উপভোগ করতে। অন্যদিকে সে যে ক্রমাগত কারো হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল করে দিচ্ছে সে অজানাই থেকে গেল তার। জায়ান হাত মুষ্টিবদ্ধ করে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখার তাগিদে ব্যর্থ হয়ে নিজেকে বারবার বলছে, জাস্ট 2 মিনিট ওর বাচ্চামি দেখে অতঃপর চলে যাব। অথচ সেটা হয়ে উঠল না। শেহজাদ তাওসিফ মস্তিষ্কের ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে টানা 2 ঘন্টা অরিনের বৃষ্টিবিলাস দেখল। মস্তিষ্ক গেঁথে গেল কিছু স্মৃতি। মনের অন্তঃপটে জমল কিছু অপ্রকাশিত অনুভূতি। বৃষ্টি বিলাস করতে গিয়ে ফটোগ্রাফির কথা বেমালুম ভুলে যাওয়া অরিন কিছুক্ষণের মাঝে সেটা ঠাউর করতে পারল। ফোন উঠিয়ে পছন্দের মাফিক ছবি তুলতে গিয়ে কবে ছাদের কার্নিশে এসে পড়েছে সেই খেয়াল নেই অরিনের। আচমকা পা পিছলে পেছনের দিকে হেলে পড়লেই কিছু একটা শক্তপোক্ত হাত পেছন থেকে তার হাত টেনে ধরল। অরিন সম্পূর্ণটা পেছনে ঝুঁকে আছে। সামনের ব্যক্তি তার হাতে ছাড়তেই কিছুক্ষণের মাঝে তাকে মৃত্যু ঘোষণা করা হবে। কেননা এই উঁচু 20 তলা ভবন থেকে নিচে পড়লে তার মতো হাড্ডিসার মানুষের বেঁচে থাকা কঠিন।
আত্মাটা লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। একটু সাহস সঞ্চয় করে ভয়াত্মক চোখ জোড়া খুলে কোনো মতে সামনে তাকায় অরিন। বৃষ্টির রিমিঝিমি ফোঁটায় চোখ মেলে তাকাতে সামান্য কষ্ট হলেও চোখ খুলে তাকিয়ে দেখে জায়ান এক হাত পকেটে গুজে অন্য হাত দিয়ে তাকে ধরে আছে। জায়ানের এমন ভাবলেশহীন ভঙ্গিমা দেখে অরিন ভয়াত্মক গলায় চেঁচিয়ে বলল, আমি কি অষ্টমাশ্চর্য নাকি? এভাবে চেয়ে চেয়ে দেখছেন কেন? জায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে পরক্ষণে আবারও বলে, আমাকে টেনে তুলছেন না কেন মশাই? অরিনের কথা শুনে জায়ান বাঁকা হেসে বলল, হ্যালো মিস বিপদ বানু, কেমন আছেন? নিজের নামে এহেন বিকৃতি শুনে আকাশ স্পর্শী রাগ উঠলেও নিজেকে সামলে নিল অরিন। দাঁতে দাঁত চেপে বলল, এক পা কবরে এক পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছি। এবার আপনি বলুন, আজরাইলের ভূমিকা পালন করতে চাইছেন নাকি ফেরেশতার? জায়ান ভুরু কুঁচকে অবুঝের মতো বলল। মানে? অরিন দাঁত কিরমিরিয়ে বলল, আপনি হাত ছেড়ে দিলে আমি সোজা কবরে, তাই জিজ্ঞেস করছি আপনি আজরাইলের মতো মৃত্যুর সন্ধিক্ষণে পাঠানোর ধান্দায় আছেন নাকি ফেরেশতার মতো বাঁচিয়ে নেওয়ার মুডে আছেন, কোনটা? এই পরিস্থিতিতে অরিনের এমন ধারান কথায় জায়ানের পেট ফেটে হাসি পেল। এক ঝটকায় অরিনকে নিজের বুকের উপর ফেলে তাকে দুহাতে জড়িয়ে ধরে কয়েক কদম পিছিয়ে গেল। অরিন থরথর করে কাঁপছে। অরিনের অস্বাভাবিক হৃৎস্পন্দনের গতি খুব ভালো মতো টের পাচ্ছে জায়ান। অরিনকে শান্ত করে তাকে আরেকটু বুকে টেনে মিশিয়ে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরে জায়ান গম্ভীর স্বরে বলে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বাচাল অরিন মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। অদ্ভুত আবেগে জড়িয়ে যায় বেচারি। অরিনের সান্নিধ্যে এসে জায়ানের বুক চলমান দাবানলের যেন শীতল বৃষ্টির ফোঁটা পড়ে। এক নিমিষে শান্ত হয়ে যায় সব। অদ্ভুত সুখানুভূতি ঘিরে ধরে জায়ানকে। কতগুলো বছর ধরে এমন সুখের স্পর্শ পেয়েছে তা জানা নেই জায়ানের। কিছুক্ষণ পেরোতেই অরিনের সামান্য নড়ে চড়ে ওঠে। জায়ানের যেন হুঁশ ফিরে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সামান্য ঝুঁকে অরিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, আর ইউ ওকে অরি? এই প্রথম জায়ান ভিন্ন নামে সম্বোধন করল অরিনকে। তবে সেসব কিছু ঠাওর করতে পারল না মস্তিষ্ক। জায়ানের স্পর্শে সবকিছু তালগোল পাকিয়ে গেল। মস্তিষ্ক কার্যক্ষমতা খুইয়েছে, কথারা শব্দ হারিয়েছে। জায়ান উত্তর না পেয়ে চোখ খুলে তাকাতেই দেখল অরিন চোখ বন্ধ করে আছে। তার ঘন পাপড়ি সন্নিবেশিত বন্ধ চোখ জোড়া মোহনীয় রক্ত অধরষ্ট সবকিছুই বিরামহীন ভাবে কাঁপছে। সবকিছু নেশা ধরিয়ে জায়ানকে বেসামাল করার প্রচেষ্টা করছে। তবে জায়ান হার মানল না। সামান্য ঝুঁকে অরিনের নাকের ডগায় আলতো কামড় বসিয়ে বলল, সেদিন অকারণে চরিত্রহীন ট্যাগ দিয়েছিলেন, আজ কারণ দিয়ে দিলাম, হিসাব শোধবোধ। তবে বদনাম রটিয়ে আমাদের নতুন গল্পের সূচনা করলে অন্তিমে গিয়ে আপনার জীবন নামক উপন্যাসের ভিলেন রূপী নায়ক হবে এই শেহজাদ তাওসিফ জায়ান। কথাটা ভালো মতো মস্তিষ্কে গেঁথে নেবেন। জায়ানের ভয়াত্মক কথাবার্তার সাথে উল্টাপাল্টা কাজ দেখে অরিন হতবুদ্ধি হয়ে রইল কিছুক্ষণ। অতঃপর কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল ফ্ল্যাটের দিকে। জায়ান নির্নিমেষ চেয়ে থেকে দুহাত মেলে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে বলল, প্রতিশোধের নেশায় উন্মাদ আমিটা কারো গভীর প্রেমে মত্ত হয়েছি। সেই কাঙ্ক্ষিত নারীটি বড্ড অনাকাঙ্ক্ষিত। নিয়তি পরিণতিতে কি লিখেছে জানা নেই, তবে এই শেহজাদ তাওসিফ সেই নারীর জীবনে বৈধ পুরুষ হিসেবে আখ্যা পেতে চায়। মৃত্যুর অতলে আমার সমগ্র সত্তা বিলীন হওয়ার পূর্বে প্রাপ্তির খাতায় এতটুকু সুখ লিপিবদ্ধ করতে চাওয়াটা কি অন্যায়? দিশেহারা অরিন কোনো মতে ছুটে এসে দরজা বন্ধ করে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। শরীরে আর একটুও শক্তি অবশিষ্ট নেই। বিরামহীনভাবে কাঁপছে পুরো শরীর। নব্য অনুভূতি টানাপোড়েনের তীব্র জ্বর বাঁধিয়ে হুলস্থুলুর কাণ্ড করে ফেলেছে অরিন। অন্ধকার আচ্ছন্ন নিস্তব্ধ রজনী। ব্যক্তিগত লাইব্রেরিতে বসে পেশেন্টের ফাইলগুলোর রিচেক করল জায়ান। এমন সময় হুট করে কলিং বেলের শব্দ শোনা যায়। জায়ানের ভুরু কুঁচকে আসে। এ সময় কারো আসার কথা নয়।
অনবরত কলিং বেল বাজানোর সাথে সাথে ক্রমাগত দরজায় করাঘাত করে চলছে কেউ। জায়ানের মেজাজ বিগড়ে গেল। কাজের সময় ডিস্টার্ব করা একদম পছন্দ নয়। তার অনাবৃত দেহ স্টেপ ট্রাউজার ছিল। সেদিকে তোয়াক্কা না করে দ্রুত গিয়ে দরজা খুলল। ক্ষিপ্ত মেজাজে কিছু বলার আগে ওপাশ থেকে ইরা হড়বড়িয়ে বলল, ভাইয়া অরুর খুব জ্বর, কি করব বুঝতেছি না, আপনি একটু আসুন প্লিজ। জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, আসছি। ঘরে ঢুকে গায়ে একটা ব্ল্যাক কালার টি শার্ট জড়িয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত পায়ে ছুটে গেল অরিনের ফ্ল্যাটের দিকে। জায়ানের পিছু পিছু ছুটল ক্রন্দনরত ইরা। অরিনের ঘরে ঢুকতে জায়ানের মনে হলো সে কোনো ডিউনিল্যান্ডের প্রবেশ করছে। শুভ্র রাঙা দেয়ালগুলো বিভিন্ন ক্যাসেলের পেন্টিং দিয়ে নিখুঁতভাবে সাজানো। ঘরের আসবাবপত্র বেশ কালারফুল এবং ইউনিক। বিছানার মাথায় পাঁচটায় অসংখ্য ছোট বড় সফট টপ রাখা। সেসবের মাঝে কম্বল পেঁচিয়ে গুটি গুটি হয়ে শুয়ে আছে অরিন। ইরা ঝটপট অরিনের মুখশ্রী থেকে কম্বল ছড়িয়ে বিচলিত কণ্ঠে বলল, একটু আগে বলছিল ওর নাকি ভীষণ শীত করছে, শুরুতে কাঁপছিল অনেক, পরে কাঁপুনি কমে শরীরের জ্বরের মাত্রা বেড়েছে। দুটো কম্বল দেওয়ার পরও শীত বাদ মানছে না, আস্তে ধীরে কেমন যেন অচেতন হয়ে যাচ্ছে। অরিনের ঘরে প্রবেশ করতে চমৎকার একটা সুঘ্রাণ জায়ানকে বশীভূত করে ফেলে। এই মেয়েটা অদ্ভুত এবং মায়াজাল। সেখানে জায়ান প্রতিনিয়ত পেঁচিয়ে যাচ্ছে। ইরার ডাকে জায়ানের হুঁশ ফিরে। অরিনের পাশে দাঁড়িয়ে কপালে হাত রেখে জ্বরের পরিমাপের জন্য। জায়ানের ঠান্ডা হাতের স্পষ্ট জ্বর তপ্ত অরিন কিছুটা কেঁপে ওঠে। জায়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করতেই মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সাংঘাতিক জ্বর বাঁধিয়ে ফেলেছে মেয়েটা। জায়ান চিন্তিত সুরে ইরাকে বলল, একটু কষ্ট করে ওনাকে স্পঞ্জ বাদ দিয়ে দিন। আমি ছোট চাচিকে পাঠাচ্ছি, উনি আপনাকে হেল্প করবে। ওনাকে কিছু মেডিসিন দিতে হবে, আমি সেগুলো নিয়ে আসছি। ইরা চোখের পানি মুছে বলে, জি ভাইয়া। প্রায় আধ ঘন্টা পর প্রয়োজনীয় মেডিসিন হাতে রুমে প্রবেশ করে জায়ান। রুমে উপস্থিত জায়ানের চাচি এবং ইরা তৎপর হয়ে তার দিকে তাকালো, কিন্তু জায়ানের নিবিড় দৃষ্টি আটকে আছে অরিনের ফ্যাকাশে মুখশ্রীতে। দক্ষ হাতে দুটো ইঞ্জেকশন পুশ করে, অন্য হাতে একটা ড্রিপ দিয়ে দিল। কাজ শেষ হতেই ইরার উদ্দেশ্য বলল, আশা করি সকালের মধ্যে জ্বর ছেড়ে যাবে। তবু একবার হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে নেবেন। ডোন্ট ওয়ারি, শি উইল বি অল রাইট। কোনো প্রয়োজন হলে আমাকে নক করবেন। আই উইল বি দেয়ার ফর ইউ গাইস। ইরা মাথায় নাড়িয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। জায়ান গম্ভীর স্বরে বলল, ইউ ডোন্ট নিড টু বি থ্যাঙ্কফুল, দ্যাট ওয়াজ মাই ডিউটি। টেক কেয়ার অফ হার। কথাগুলো শেষ হতেই জায়ান দ্রুত পায়ে অরিনের ফ্ল্যাট ত্যাগ করে। রাতের শেষ ভাগ, সবে আজান দিয়েছে। ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে এক পলক নিজের ম্যাকবুকের দিকে তাকালো জায়ান। অরিনের অচেতন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। জায়ান একবার সতর্ক দৃষ্টিতে তাকালো ড্রিপের দিকে। ক্যালকুলেটর করে বুঝলো এটা প্রায় ঘন্টা খানেকের মধ্যে শেষ হয়ে যাবে। জায়ান উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে এক কাপ কফি হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সেখানে থাকা কাউচে গা এলিয়ে ম্যাকবুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জ্বরের ঘোরে মেয়েটা প্রলাপ বকছে কতবার, সেসব বড্ড মন দিয়ে শুনেছেন জায়ান। জ্বর পীড়িত মেয়েটা মাঝে মাঝে অস্থির চিত্রে শ্বাস ফেলছে, সেটাও জায়ানের সূক্ষ্ম নজর এড়িয়ে যায়নি। ম্যাকবুকের স্ক্রিনে আঙুল ঠেকিয়ে দূর হতেই অরিনের গাল স্পষ্ট করতে চাইল জায়ান। মৃদু হেসে বিড়বিড়িয়ে বলল, আপনার অবজ্ঞার দহনে আর কতটা পুড়লে এই মরুভূমির ন্যায় উত্তপ্ত হৃদয়ে শীতল বৃষ্টির ফোঁটা হয়ে বর্ষিত হবেন। ওপাশ থেকে উত্তর আসে না। জায়ান হেসে ফেলে নিজের বোকামিতে। শ্যাম বর্ণের সিমসাম মুখশ্রীতে ফুটে ওঠা প্রাণবন্ধ হাসি জায়ানের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে।
জায়ান চোখ বুলিয়ে ভাবতে থাকে সেই বছর খানেক আগের কথা। প্রতিশোধের নেশায় উন্মাদ জায়ানের প্রথম টার্গেট ছিল অরিন। দেশে ফেরার পর নানানভাবে অরিনকে ট্যাফে ফেলার প্ল্যান সাজায়, তবে মেজবাহ করা গার্ড পেরিয়ে সেসবে সাকসেসফুল করাটা ছিল অসম্ভব ব্যাপার। এর মাঝেই প্রকৃত যেন নিজেই জায়ানকে সুযোগ করে দেয়। অরিনের চান্স হয়ে যায় রাজশাহীর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। জায়ান প্রত্যেকটা খবর নিখুঁতভাবে সংগ্রহ করতে থাকে। সিন্ড্রেলা এম্পায়ারে অরিন অ্যাপার্টমেন্টে নিয়েছে শুনে ফুল প্রপার্টি জায়ান কিনে নেয় তার বাবার ছোটবেলার বন্ধুর নামে। অরিনের অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার পর একদিন বৈদ্যুতিক সমস্যার কারণে দেখিয়ে ফ্ল্যাটের ক্যামেরা লাগানো হয়। বিগত 1 বছর যাবৎ অরিন জায়ানের নজরের বন্দী। বেখেয়ালি অরিন কখনোই সেটা টের পায়নি। কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার আশায় 24 ঘন্টা অরিনের গতিবিধি চেক করল জায়ান। অরিনের বাচ্চামি, পাগলামি, দুষ্টুমি, অকাজ, গোলুর সাথে ফাজলামি সবটা শুরুতে বড্ড বিরক্ত লাগত। নিঃসঙ্গ জায়ান সবসময় কঠোর নিয়ম শৃঙ্খলা বেড়ে উঠেছে। অসহনীয় একাকিত্ব, দুর্বিষিত স্মৃতি, প্রতিশোধের নেশায় জীবনের এতগুলো বছর কেবল সংগ্রাম করেই কেটে গেল। দুর্দণ্ড পাশে বসার মানুষ ছিল না। অসুস্থতার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিল না। দুনিয়া ভেঙে চুরে কান্না পেলে একটুখানি জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। হুট করে কাউকে পেলে তাকে আঁকড়ে ধরার লোভটা সামলাতে পারেনি জায়ান। আপন মানুষের অভাবে কাঙাল জায়ান অরিনের সান্নিধ্য পেয়ে তাকে অসভ্য হয়ে যায়। নির্বিকার স্রেফ সেন্টার্ড প্রতিশোধপরায়ণ জায়ান পাল্টাতে শুরু করে। মেয়েটার অভ্যাস, পছন্দ অপছন্দ, মুড সুইং সবটাই একদম নিখুঁতভাবে মস্তিষ্ক গেঁথে নেয়। অরিনকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে খুন করতেও দ্বিধাবোধ করে না। প্রতিশোধ কখনো তীব্র আসক্তিতে রূপান্তর হয়েছে তা টেরই পায়নি জায়ান। পুরো বিষয়টা তখন উপলব্ধি হয় যখন বড্ড দেরি হয়ে গেছে। এই ভয়ঙ্কর অনুভূতি সময় নিয়ে একটু একটু করে হৃদয়ের আনাচে কানাচে শেকড় গেড়েছে। আসক্তি প্রকাণ্ড রূপ ধারণ করে মস্তিষ্কে অঢেল স্বপ্ন এবং হৃদয়ের অগাধ ভালোবাসা জমিয়ে ফেলেছে। এই রোগ নিরাময়ের জন্য স্বয়ং অরিনেরকেই প্রয়োজন জায়ানের। সূর্যের তীক্ষ্ণ আলো চোখ মুখে পড়তেই বিরক্তিতে কপাল কুঁচকে চোখ মেলে অরিন। গরমের ঠেলায় ঘামে পুরো শরীর জবজব করছে। বিরক্ত হয়ে এসি রিমোট খুঁজতে নিলে চোখ যায় ফোনের দিকে। ফোনটা হাতে নিতেই দেখে অচেনা নম্বর থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই দেখে তাতে লেখা, সামান্য স্পর্শে এমন গুরুতর জ্বর বাঁধালে পুরোপুরি আমার করে নেওয়ার পর আদৌ আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে তো? যা বুঝলাম আপনার দুর্বল হৃদয়ে আমার মতো দক্ষ কার্ডিওলজিস্টের ব্যক্তিগত হস্তক্ষেপের বড্ড দরকার। বাই দ্য ওয়ে, আপনার চাইনিজ মার্কার নাকের ডগায় আমার অতীব সুন্দর দন্তপাটির নিখুঁত কারুকার্য বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনি চাইলে ইন ফিউচার এমন এক্সক্লুসিভ কারুকার্য আজীবন ফ্রিতে পাওয়ার জন্য আমাকে বৈধ পারমিশন দিতে পারেন। সময় সীমিত, হয় সম্মতি দিবেন নয়তো আমার কেরামতি দেখবেন। চয়েস ইজ ইয়োর্স। অরিন হতবুদ্ধি হয়ে বসে রইল মেসেজটা পড়ে। কোনো রকমে ফাঁকা ঢোক গিলে বিলাপের সুরে ইরাকে ডেকে বলল, ইলু রে, জলদি আয়। আকাম না করেও বাস খাওয়ার সায়েন্সটা একটু বুঝিয়ে দিয়ে যা আমায়। কোথা থেকে উদয় হলো এই হরিদাস পাল? আমি সিঙ্গেল আছি, ভালো আছি, মিঙ্গেল হয়ে মারা খেতে চাই না। এই সাংঘাতিক ব্যাটার ধুরন্ধর ফাঁদে ঠ্যাং দেওয়ার আগে আমারে টেনে ধর ইরু, নয়তো এই জন্মে আর ভণ্ডামি করতে পারবো না। ব্যাটা 1 নম্বরে সিরিয়াস জাদ্রেল। হাতে চোখ গরম করে তাকালেই আমার শয়তানি মস্তিষ্কের সমস্ত তুফানি আইডিয়া ভদ্র, সভ্য, সুশীল হয়ে যায়। এ কোন বিপদ আইলো রে? ঘুমের অচেতন ইরা কিছুটি টের পেল না, কিন্তু অপর প্রান্তে জায়ান অরিনের কথাগুলো শুনে হো হো শব্দে হেসে ফেলে। পুরো ঘর জুড়ে তার হাসি শব্দ ছড়িয়ে পড়ে। সময় পেরিয়ে যায় তার নিজস্ব গতিতে। অরিনের ভার্সিটিতে আজ নবীন বরণ। ভলেন্টিয়ারদের দায়িত্ব আছে।
পঞ্চপ্রদীপের। ইরা, অরিন, তুর্য, নাবিলা, ইরফান। টিম তীব্র গরমে অরিন হাঁসফাঁস করছে দেখে ইরফান কৌতূহলী সুরে বলল, বড় লোকের বেডি রে, কেউ বাতাস কর, তা সাবধানে করিস, বাতাসের চোটে আমাদের অরু আবার উড়ে না যায়। ইরফানের কথা সকলে হেসে উঠল। অরিন ভুরু কুঁচকে তাকিয়ে বলল, তোর ভুঁড়ি সামনে রাখিস ফইন্না বেটা, নয়তো পিনের গুতা মেরে ঠাস করে ফাটিয়ে দিব। ইরফান জবাবে কিছু বলার আগেই উড়ন্ত কোকিল পাখিটি বিষ্ট এসে পড়ে ইরফানের কানে। তা দেখে নিমিষেই উপস্থিত সকলের দম ফাটা হাসিতে মেতে ওঠে। কোনো মতে হাসি থামিয়ে ঠোঁটে লিপস্টিক দিতে থাকা ইরা বলল, ফইন্নারে, তুই মুখ সামলায় কথা বলিস ব্রাদার। মানুষ তো দূরে থাক, কোকিল পাখিও তোরে পাত্তা দিতেছে না। দুর্গন্ধযুক্ত কথাবার্তাতে লাগামটাই না, ভালো কথা কইতে শিখ। এমনি তো মামি পাওন যাইতো না মামা। টিস্যু দিয়ে নাকের উপরের আবর্জনা মুছে রাগে হম্বিদম্বি করে ইরফান বলল, তুই দিনে এই রংচং যতবার মাখিস সারা জীবনে ততবার এক্সামে পাশ করেছিস। রূপচর্চা বন্ধ করে সিজিপিএ ব্যাটারে ঘেঁষে মেজে উজ্জ্বল কর, ভবিষ্যতে কাজে দেবে। তাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ইরফান রেগে মেগে কোনো যুক্তিতে না পারলে সোজা সিজিপিএতে গিয়ে ল্যান্ড করা তার মুদ্রা দোষ। নির্লজ্জ ইরা থোড়াই না এসব কেয়ার করে। লিপস্টিক দেওয়ার পর টিস্যু দিয়ে একটু ঠিকঠাক করে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমার লিপস্টিক দেওয়া ঠোঁট যতটা উজ্জ্বল, তোর ভবিষ্যৎ ততটাই অন্ধকার। বেস্ট রেজাল্ট স্রেফ মনের সান্ত্বনা। চাকরির বাজারে ওসবের খাওয়া নেই ব্রাদার। ইরার কথা সকলেই থমকে গেল। ইরফান নিজেও থেমে গেল। ইরার ইতিহাস ওদের কারোরই অজানা নয়। সকলের বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কথা বাড়ানোর পূর্বে রাস্তায় ধুলো উড়িয়ে পরপর 3টে গাড়ি এসে থামলো গেটের সামনে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো শেহজাদ তাওসিফ জায়ান। অনাকাঙ্ক্ষিত জায়ান অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখে অবাকে চরম পর্যায়ে পৌঁছালো অরিন। ইরাও থমকালো কিছুটা। এদের ভাবনার মাঝে জায়ান সহ অন্যান্য টিচাররাও খানিকটা এগিয়ে গিয়ে তাদের আসন গ্রহণ করে। সুন্দর মতো সমাপ্ত হলো অনুষ্ঠান। সকলেই বেশ আনন্দ করেছে, তবে অরিন পুরোটা সময় অস্বস্তিতে গাঁট হয়ে বসেছিল। জায়ানের ভয়ঙ্কর দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল পুরোটা সময়। হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও জায়ানের সম্বিত নজর থেকে মুক্ত মেলেনি। অনুষ্ঠান শেষের দিকে জায়ানকে খুব করে অনুরোধ করা হলো একটা গান গাওয়ার জন্য। কিছু একটা ভেবে জায়ান রাজি হলো। সেই স্টেজে উপরেই সবাই হই হুল্লোড় করে উঠল। ব্লেজার খুলে হাতে নিয়ে শার্টের উপরে 2টো বাটন খুলে টাওয়েল নটটা সামান্য ঢিলে করে এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে দুষ্টুমি ভরা দৃষ্টিতে আর চোখে অরিনের চোখে তাকিয়ে বাঁকা হেসে হাতের মাইক নিয়ে গম্ভীর স্বরে গেয়ে উঠল, দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নইতো। ডাক দিয়ে যায় প্রণয় মেলা, এতেই নিহিত সুখ হয়তো। কিসের এত দুঃখ তোমার, সারাক্ষণ বসে বসে ভাবছ পৃথিবীতে বলো বাঁচবে কদিন, সময়টা তো বড় অল্প। খুলে দাও খুলে দাও সে হৃদয়ে প্রণয়েরই দ্বার, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। অরিন অবাক দৃষ্টিতে তাকায় জায়ানের পানে। তাকে দেখে প্রফেশনাল সিঙ্গার মনে হচ্ছে একদম। অরিন বসে বসে ভাবে, আর কত গুণ আছে এই লোকের। কিছুক্ষণ আগে জেনেছে এই ভার্সিটির ট্রাস্টিং বোর্ডের একজন সদস্য শেহজাদ তাওসিফ জায়ান। গান শেষ হতেই চারিদিকে থেকে করতালির শব্দ ভেসে আসে। জায়ান স্টেজ থেকে নেমে আসেন, নির্দিষ্ট আসন গ্রহণ করতে ওপাশ থেকে উৎফুল্ল কণ্ঠে একজন প্রফেসর জিজ্ঞেস করে, এই গানটা আমাদের ম্যামকে ডেডিকেট করে গিয়েছেন নাকি? জায়ান মৃদু হেসে বলল, হয়তো। আরেকজন টিচার মজার সুরে প্রশ্ন করে বসে, তিনি কি এখানে উপস্থিত আছেন? জায়ান বাঁকা হেসে বলল, তার অবস্থান আমার হৃদয়ে। আমি যেখানে উপস্থিত থাকি সেখানে আলাদাভাবে তার উপস্থিতির দরকার পড়ে না। জায়ানের উত্তর শুনে সেই প্রফেসর হেসে বলল,
সাবধানে থাকবেন ডাক্তার সাহেব। যে অবস্থা দেখছি তাতে ম্যাডামের কৃপায় আপনার হার্ট ব্লক হতে সময় লাগবে না। জায়ান বাঁকা হেসে স্পষ্ট কণ্ঠে বলল, শি ইজ মাই পার্সোনাল নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন হার্ট ব্লক রোগের ব্যবহৃত মেডিসিন। জায়ানের উত্তর শুনে সেই প্রফেসরের আর বুঝতে বাকি থাকলো না, এই পুরুষ ভয়ঙ্কর প্রেমে মজেছে। সেই কাঙ্ক্ষিত নারীকে দেখার স্বাদ জাগলেও মুখ ফুটে বলার সাহস পেল না উপস্থিতি কেউই। বিকাল পেরিয়ে সন্ধ্যা নামার পালা। অনুষ্ঠানের মাঝে আচমকা মাইগ্রেন্টের ব্যথা উঠার ইরার আগেই চলে গিয়েছে। এখন অরিনকে একা একা বাসায় ফিরতে হবে দেখে বড্ড বিরক্ত হলো অরিন। অলস পায়ে রাস্তা ধরে সামনে এগোতে থাকলো সে। আচমকা তার সামনে এসে কালো রঙের একটি অডি সজোরে থেমে যায়। প্রথমে খানিকটা ঘাবড়ে গেলেও পরক্ষণে রেগেমেগে গাড়ির গ্লাসে টোকা দিলে। জায়ান উইন্ডো নামিয়ে দেয়, গম্ভীর স্বরে বলল, সামনের রাস্তাটা সেফ নয়। ইচ্ছাকৃতভাবে বিপদে পড়তে চাইলে থাকুন, অন্যথায় গাড়িতে উঠে বসুন। অরিন কিছু একটা ভেবে উঠে বসলো গাড়িতে। জায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্রাইভে মনোযোগ দিল। কিছুক্ষণ পর তাকাতেই দেখলো অরিন সিট বেল্ট নিয়ে টানাটানি করছে, কিন্তু খুলতে পারছে না। গাড়িটা এক সাইডে চাপিয়ে সিট বেল্টটা এক টানে খুলে অরিনের দিকে ঝুঁকে সেটা লাগিয়ে দিতে উদ্যত হলো জায়ান। আচমকা জায়ানের কাছাকাছি আসায় অরিন অস্বস্তি ছিটিয়ে গেল। জায়ান খুব মনোযোগ দিয়ে পরখ করলো সেসব। অরিনের অস্বস্তি মাত্রা বাড়িয়ে দিয়ে জায়ান সরে আসলো না, বরং এভাবেই রইল। নেশালো চোখে দেখলো তার ঝামেলা বেগমকে। অরিন খুব কাছ থেকে জায়ানের পারফিউমের কড়া সুগন্ধ পাচ্ছিল। ঘরে ঢুকে যাওয়া থেকে বাঁচতে চেঁচিয়ে কোনো মতে বলল, ড্রাইভিং সিটে ফিরে যান, আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান মৃদু হেসে বলল, পালিয়ে যাওয়ার এত তাড়া কেন? এই বক্ষপটে থেকে গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অরিন জায়ানের বাহুতে ধাক্কা দিয়ে বলল, আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান বিকট শব্দে ব্যথাতুর আওয়াজ তুলে বুকে হাত রেখে বোঝাতে চায় সে ব্যথা পেয়েছে। অরিন ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি হলো আপনার? আমি তো হাতে ধাক্কা দিয়েছি, আপনি হার্টে ব্যথা পেলেন কি করে? জায়ান অসহায় মুখে বলল, আপনি যেখানেই আঘাত করুন ব্যথাটা হার্টে এসে অ্যাটাক করে। আফটার অল, যেখানে আপনার বসবাস সেখানেই তো আপনি সংক্রান্ত ব্যাপার তার উপস্থিতি জানান দেবে, তাই না? অরিন কনফিউশন হয়ে তাকায় জায়ানের দিকে, আহত সুরে বলে, আপনার কথা বুঝতে পারছি না আমি। কি হয়েছে আপনার? ডক্টর দেখিয়েছেন? জায়ান মনে মনে হাসলো। অরিনের সরলতার সুযোগ নিয়ে বলল, কালকে অনেকবার ইসিজি করে দেখেছি, তবে। অরিন উৎকণ্ঠিত হয়ে বলল। রিপোর্ট নর্মাল আসেনি? জায়ান হাসি আটকে কোনো মতে বলল, আমার হার্টে বিরাট অসুখ ধরা পড়েছে। এটা সাধারণ কোনো মেডিসিন দিয়ে নিরাময় করা যাবে না। ডক্টর বলেছে অতি শীঘ্রই আমার একজন পার্সোনাল কনসালটেন্ট দরকার। অরিন বিভ্রান্ত হয়ে বলল। তাহলে হায়ার করছেন না কেন? জায়ান এবার পূর্ণ দৃষ্টিতে দেখল অরিনকে। সামান্য একটু ঝুঁকে অরিনের ছোট নাকের নাক ছুঁয়ে বলল, তার সম্মতির অপেক্ষায় আছি। সে রাজি হচ্ছে না, বরং কৌশলে এড়িয়ে যাচ্ছে এবং নিজেও নিজের অনুভূতি থেকে দূরে পালাচ্ছে। পুরো ব্যাপারটা খুব ভালো মতো বুঝল অরিন। ধীর কণ্ঠে রয়ে সয়ে বলল, আপনি কখনো সহজ স্বীকারোক্তি দিয়েছেন? জায়ান অরিনের নাকে মৃদু আঘাত করে বলল, আপনার স্বীকারোক্তি চাই সেটা কখনো বলেছেন? আমি সহজ ভাষায় কথা বলতে পারি না, তবে জটিল ভাষায় বোঝানোর চেষ্টা করিনি। অরিন বিমূঢ় হয়ে রইল। জায়ান সামান্য হেসে চোখ মেলে তাকালো। সে অরিনের খুব কাছে, আর অল্প একটু দূরত্ব মিললেই তার ওষ্ঠদ্বয় একে অপরে ছুঁয়ে যাবে। জায়ান চোখ মেলে অরিনের নাকের মৃদু স্পর্শ এঁকে দিয়ে বলল, উইল ইউ বি মাই পার্সোনাল কনসালটেন্ট বেবি গার্ল? অরিন কেঁপে উঠল। সময় নিয়ে চোখ মেলে তাকালো। জায়ানের চোখে চোখ রাখতে না পেরে নিচের দিকে তাকিয়ে বলল, আপনার পাশে থাকতে চাওয়ার জন্য অসংখ্য নারী এক বাক্যে রাজি। তাদের টপকে আমাকে জোরপূর্বক রাজি করাতে চাওয়ার কারণটা কি? জায়ান অভিভূত হলো অরিনের বুদ্ধিমত্তায়। জায়ান মৃদু হেসে বলল,
তারা আপনার মতো নির্বোধ নয়, তারা লজিকলেস কথা বলতে পারে না। কাজের চেয়ে বেশি অকাজ করার গুণ তাদের মধ্যে নেই। আমার তীক্ষ্ণ মেজাজ কন্ট্রোল করার সাহসও তাদের নেই। আমার উত্তপ্ত হৃদয়কে প্রশান্তির জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেওয়ার সাধ্য নেই তাদের। আমাকে বেসামাল করার অ্যাবিলিটি তাদের মধ্যে অনুপস্থিত। এজন্যই আপনাকে জোরপূর্বক রাজি করাতে চাইছি। অরিন এবার আহাম্মকের মতো তাকালো জায়ানের দিকে, নিষ্পাপ কণ্ঠে শুধায়। আপনি কি আমাকে অপমান করলেন? জায়ান হুট করে হেসে ফেলে। এই মেয়েকে কোনো কিছুই বোঝানো অসম্ভব। জায়ানকে হাসতে দেখে অরিন রাগী সুরে বলল, আপনাকে ডাক্তারি ডিগ্রি কে দিয়েছিল? হ্যাঁ, সে কি জানে আপনার কথা জিলেপির চেয়েও ভয়ঙ্কর প্যাঁচ আছে? সহজ ভাষা আর আপনি দুই মেরুর বিপরীত সদস্য। রোগীর কোন রোগ হয়েছে সেটা বলতেও তো বোধহয় ঘন্টাখানেক সময় নেন, তাই না?